দেখছেন স্বপ্নধারা নিউজ আর এক্সট্রা সহযোগিতায় ক্যামব্রেন স্কুল অ্যান্ড কলেজ ও আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। রাজনৈতিক মহলে এখন সর্বাধিক আলোচিত বিষয় হচ্ছে নির্বাচন কবে হবে, কিভাবে হবে। সরকারের পক্ষ থেকে বলার চেষ্টা করা হচ্ছে যে সংস্কারের কাজ শেষ হবার পর একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া হবে। অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দেওয়া হোক। সেই সঙ্গেও দেশে এখন নানা ধরনের রাজনৈতিক বিতর্ক চলছে। আজ আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের বিষয়টি ঠিক করা হয়েছে, না শিরোনাম ঠিক করা হয়েছে ভোটের তারা। এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য দুজন অতিথি আমাদের সঙ্গে আছে, পরিচয় করে দিই। আমার সঙ্গে আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, সাবেক সংসদ সদস্য বিএনপি, এবং আমার সঙ্গে আছেন নাজমুল আশরাফ, তিনি প্রধান সম্পাদক TBN 24। আমাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনাকে দিয়ে শুরু করতে চাই। যেটি বলছিলাম যে শিরোনাম ভোটের তারা। আমরা যদি দেখি যে সরকার থেকে বারবারই বলা হচ্ছে যে সংস্কারগুলো আছে, সংস্কারগুলো করে সুষ্ঠু একটা নির্বাচন দেওয়া হবে, কিন্তু বিএনপির পক্ষ থেকে অন্যান্য সংস্কারগুলো খুব একটা পাত্তাই দেওয়া হচ্ছে না। তারা বলা হচ্ছে যে একটাই দাবি, নির্বাচনটা যত তাড়াতাড়ি সম্ভব। মানে এই যে নির্বাচন যে খুব তাড়াহুড়া, এটা কি একটু চোখে লাগছে না? আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে কিন্তু 3 মাস পার হয়ে গেছে এবং এই 3 মাসে নানান রকম অস্থিরতা আমরা লক্ষ্য করেছি। আমরা গার্মেন্টে অস্থিরতা দেখেছি, আমরা পাহাড়ে অস্থিরতা লক্ষ্য করেছি, আমরা আনসারদের মধ্যে অস্থিরতা দেখেছি। আজকে আপনি জানেন পঙ্গু হাসপাতালে যেই আহত ভাইরা আমার আছেন, তারা রাস্তায় বিক্ষোভ করেছেন, কারণ 3 মাস সময় পার হয়েছে, এখনো স্বাস্থ্য উপদেষ্টার সময় হয়নি তাদের সঙ্গে দেখা করবার। তাদের মধ্যে অনেকেই আছেন যারা বলছেন যে তাদের চোখটা বাঁচাতে হলে দেশে তাদের চিকিৎসা সম্ভব নয়, দেশের বাইরে নিতে হবে। সেই ব্যাপারেও কিন্তু আমরা সরকারকে কোনো রকম কোনো উদ্যোগ এখন পর্যন্ত নিতে দেখিনি। আমরা ইতিমধ্যে দেখেছি অশান্ত নানান জনপদ, আমরা লক্ষ্য করেছি আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই নাজুক অবস্থায়। এবং আজকে যেই বিবৃতি সেনাবাহিনীর দপ্তর থেকে দেওয়া হয়েছে, ওটা আমি পড়েছিলাম, ইটস আ লং স্টেটমেন্ট, অনেক দীর্ঘ একটি বিবৃতি, যেখানে অবৈধ অস্ত্রের কথা বলা হয়েছে, কতগুলো উদ্ধার হয়েছে, কতজনকে তারা গ্রেপ্তার করেছেন, এগুলো বলেছেন। কিন্তু একই সঙ্গে তো আমরা আশা করেছিলাম যে এই অবৈধ অস্ত্রগুলো ব্যবহার করে যারা বাংলাদেশের মানুষের উপরে নৃশংস কায়দায় গুলি চালিয়েছে, হেলিকপ্টার থেকে গুলি চালিয়েছে, যাদের নির্দেশে এই ঘটনাগুলো ঘটেছে, এতগুলো মানুষ প্রাণ হারিয়েছে, 30,000-এর ওপর আহত হয়েছে, তাদেরকে গ্রেপ্তার করা হবে, বিচারের আওতায় আনা হবে। আমরা কিন্তু তেমন সিগনিফিকেন্ট কাউকে দেখিনি। আইনমন্ত্রীকে করা হয়েছে, সালমান এফ রহমান, যিনি মূলত ব্যবসা এবং অর্থনৈতিক কেলেঙ্কারির সঙ্গে যুক্ত, তাকে করা হয়েছে, কিন্তু এখনো আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে আইনের আওতায় আনতে দেখিনি। আমরা দেখিনি এইরকম ঘটনাগুলোর সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন এবং যারা আসলে আইন অনুযায়ী না, হাসিনার কথা অনুযায়ী তাদের প্রশাসনটা চালাতেন, তাদেরকেও কিন্তু বিচারের সম্মুখীন হতে দেখিনি। তাহলে আসলে 90 দিন 3 মাসে আমরা কি পেলাম, এই প্রশ্নটা কি এখন উঠবে না? এবং রাজনৈতিক দলগুলো সে কারণেই বলেছে যে সংস্কার তো একটি ধারাবাহিক প্রক্রিয়া, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। যতদিন পর্যন্ত পৃথিবীর বুকে বাংলাদেশ থাকবে, ততদিন পর্যন্ত কিছু না কিছু সংস্কার প্রতিদিনই হতেই থাকবে। সো এটা কমপ্লিট না করা পর্যন্ত নির্বাচন দেয়া যাবে না, এই কথাটিও কি একটু অযৌক্তিক কথা নয়? বিএনপি তো শুরু থেকেই যৌক্তিক সময় দেওয়ার জন্য প্রস্তুত, এবং বিএনপি সবসময় বলেছে যে নির্বাচনের জন্য যেই সংস্কারগুলো দরকার, প্রথমে আপনারা সেই সংস্কারগুলো করুন। সেটাও তো অনেক দীর্ঘ সংস্কার। নির্বাচন কমিশন গঠন করতে হবে, নির্বাচনের জন্য ভোটার তালিকা হালনাগাদ করতে হবে, আপনারা যদি ডিলিমিটেশন করতে চান সেটা করতে হবে। সো এখানেও কিন্তু কাজ কম না, প্রশাসনের রদবদল করতে হবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে যারা আছেন তাদেরকে রদবদল। সো হিউজ টাস্ক। সেইগুলো না করে যখন আমরা দেখতে পাই যে কখনো ছবি টানানো নিয়ে একটা কেওস তৈরি করা হচ্ছে, রাষ্ট্রপতি থাকবে কি থাকবে না সেটা নিয়ে কেওস তৈরি করা হচ্ছে। দেখুন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন থাকলেও যা, কলিমুদ্দিন আসলেও তা, বাংলাদেশের রাষ্ট্রপতিকে তেমন কোনো ক্ষমতাই দেয়া হয়নি। আর এখন যেই অবস্থা, তাতে কোনো রাষ্ট্রপতির সাহস হবে না জন আকাঙ্ক্ষার বাইরে গিয়ে ছবি টানানোর কথা বলছেন। ছবি টানানো নিয়ে বিএনপিও বিতর্কে পড়ে যাচ্ছে। রিজভী সাহেব যে মন্তব্য করলেন, পরে আবার তাকে বিবৃতি দিয়ে সেটি অস্বীকার করতে হচ্ছে। আপনি আমাকে একটা কথা বলেন তো, একটি ছবি টানানো বা নামানো, এটা কি একজন মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টার কাজ হতে পারে? 1। 2 হচ্ছে, এই কাজগুলো কি ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে না, যে মূল ফোকাসটা যাতে অন্যদিকে চলে যায়? আপনি আমাকে বলেন
এখন কি সত্যি আপনার আমার এখানে বসে ছবি নিয়ে আলোচনা করার কথা, নাকি আমাদের আলোচনা করার কথা যে টিসিবি ট্রাকের দীর্ঘ লাইন নিয়ে হাসিনার মানে ঘন্টার পর ঘন্টা সমালোচনা আমরা করেছি, সেই টিসিবি ট্রাকের পেছনে কেন এখনো এত দীর্ঘ সারি, কেন এখনো সাধারণ মানুষের হাতের নাগালে দ্রব্যমূল্য আসছে না, কেন সিন্ডিকেট ভাঙার কথা বলা হলেও সিন্ডিকেট এই সরকার ভাঙতে পারছে না। সিন্ডিকেট ভাঙাটা এভাবে করা যায় না। অলিগোপলির ক্ষেত্রে যা হয়, আরো নতুন ব্যবসায়ীকে আনতে হয়, প্রণোদনা দিয়ে আনেন, ট্যাক্স মওকুফ করে আনেন, তাদেরকে সহজ শর্তে ঋণ দিয়ে আনেন, যেভাবেই আনেন আপনাকে নতুন বিজনেসম্যান এখানে আনতে হবে। তো এগুলো না করে আপনি ফাঁসি দিয়ে জরিমানা করে বা ম্যাজিস্ট্রেট দিয়ে ধরে আপনি কখনো দ্রব্যমূল্যকে আনতে পারবেন না। তো এগুলো জনমানুষ যেগুলো নিয়ে চিন্তিত সেদিকে ফোকাস না করে আপনি ছবি বা রাষ্ট্রপতি নিয়ে কেন এত আবার আসবো আপনার কাছে। আমি একটু নাজমুল সাহেব আপনার কাছে আসতে চাই। আমি ছোট্ট একটা বক্তব্য একটু আপনাকে শোনাই। পরশুদিন চট্টগ্রামে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেছেন যে দেশে বিভিন্ন ধরনের রাজনৈতিক খেলা চলছে এবং বলেছেন যে যারা খেলাধুলা করছে তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না। এবং তিনি আরেকটি জায়গায় পরের দিনই বলেছেন যে নির্বাচন ছাড়া আর কোনো বয়ান আমরা শুনতে চাই না। এই যে বিএনপি হঠাৎ করে একটা আক্রমণাত্মক বক্তব্য দিতে শুরু করেছে এই কিছুদিন ধরে নির্বাচন নিয়ে, বিএনপি কি কোনো কিছু আশঙ্কা করছে, ভয় পাচ্ছে, নাকি কাউকে ভয় দেখাতে চাচ্ছে? বিএনপি ভয় পাচ্ছে কিনা এটা নিশ্চয়ই ব্যারিস্টার রুমিন ফারহানা বলবেন, ওনার দলের অবস্থান। আমি জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্য যেটা আপনি বললেন আমিও শুনেছি। আপনি বলছেন যে বিএনপি হঠাৎ করে আক্রমণাত্মক, বিএনপি হঠাৎ করে আক্রমণাত্মক। প্রথম কথা হচ্ছে কি যে এটা আক্রমণাত্মক বক্তব্য না, এটা খুবই যৌক্তিক বক্তব্য। আপনি ফ্যাসিবাদের পতন ঘটিয়েছেন কেন, স্বৈরতন্ত্রের পতন ঘটিয়েছেন কেন, এই দুর্নীতি দুঃশাসনের পতন ঘটিয়েছেন কেন, এত মানুষ জুলাই অভ্যুত্থানে প্রাণ দিয়েছে কেন, মানুষ তাদেরকে সমর্থন করেছে কেন, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে একটি ভালো শাসন দেখার জন্য, একটি ভালো বিচার বিভাগ দেখার জন্য, একটি ভালো আইন বিভাগ দেখার জন্য, জনগণের শাসন কায়েম করার জন্য, জনগণের ইচ্ছা অনুযায়ী দেশ চলবে সেজন্য। এই সব কিছু কিসের মাধ্যমে সম্ভব? গণতন্ত্রের মাধ্যমে সম্ভব। কারণ গণতন্ত্রের মূল কথা হচ্ছে জবাবদিহিতা এবং স্বচ্ছতা। সরকার বা রাষ্ট্র যারা পরিচালনা করবে তাদের কাজে এবং কথায় যদি জবাবদিহিতা থাকে, স্বচ্ছতা থাকে, তাহলে দুর্নীতি কমবে, অনিয়ম কমবে, আরও অনেক অনাচার কমবে। এই সব কিছুর জন্য দরকার গণতন্ত্র, সঠিক গণতন্ত্র বলছি, মানে গণতন্ত্রের নামে যাতাখুশি করা না। তাহলে সেই গণতন্ত্র যদি আপনি চালু করতে চান তাহলে কি দরকার? নির্বাচন। নির্বাচনের মাধ্যমে জনগণের মতামত নেবেন যে ভাই আমরা দেশটা বদলে ফেলতে চাই, আগের মতো অবস্থায় যেতে চাই না, আমরা ফ্যাসিবাদ, স্বৈরতন্ত্র, অনিয়ম, দুর্নীতি, দুঃশাসন, নির্যাতনের বাংলাদেশ দেখতে চাই না, আমরা একটা ভালো বাংলাদেশ দেখতে চাই। এই যে দেখতে চাওয়া, আমরা সবাই বলি সারা দেশের মানুষ চায়, জনগণ চায়, জনগণের নামে সবাই রাজনীতি করে, জনগণের নামে আমরাও কথা বলি, কিন্তু সেই জনগণ কি চায়, অন্তত অধিকাংশ জনগণ কি চায় সেটা আমি কি করে বুঝবো? আমি একা বসে বলে ফেললাম যে জনগণ তো এটা চায়, বা ব্যারিস্টার রুমিন ফারহানা বলল জনগণ তো এটা চায়। হতে পারে অনেক জনগণ সেটা চায়, কিন্তু তার প্রমাণ কি? তাদের সংখ্যা কত, পরিমাণ কত? বেশিরভাগ মানুষ যা চাইবে সেটাই হবে। তো বেশিরভাগ মানুষের চাওয়া মানে বোঝার একটাই উপায়, সেটা হচ্ছে নির্বাচন। সেই নির্বাচন নিয়ে যদি আপনি গড়িমসি করেন, সেই নির্বাচনের পথে না গিয়ে যদি আপনি অন্য পথে যান, আপনি গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার কথা বলে যদি এমন কিছু করেন যেখানে গণতন্ত্র আরও পিছিয়ে যাবে বা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার চেয়েও একটা খারাপ অবস্থা তৈরি হবে, মুষ্টিমেয় লোকের ইচ্ছা অনুযায়ী দেশ রাষ্ট্র চলবে, দেশে উন্মাদতন্ত্র তৈরি হবে, গণতন্ত্রের জায়গায় উন্মাদতন্ত্র আসবে। যারা আন্দোলন করেছেন, যারা আন্দোলনের শক্তি ছিলেন, যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, নিশ্চয়ই তাদের সাথে সারা দেশের মানুষ ছিল। কেউ রাস্তায় নেমে সমর্থন করেছে, কেউ ঘরে বসে সমর্থন করেছে, কেউ কথা বলে সমর্থন করেছে, কেউ লিখে সমর্থন করেছে। তাহলে 5ই অগাস্টের অভ্যুত্থানের সময় সারা দেশের মানুষ যেই আন্দোলনটি সমর্থন করেছিল, যার ফলে অভ্যুত্থান হলো, সরকার পালিয়ে গেল, সরকারের পতন হলো, সেই বাস্তবতা, সেই ঐক্য, সেই অবস্থান জনগণের কি এখনও আছে? আমি মনে করি নাই। কেন নাই? কারণ অভ্যুত্থান পরবর্তী যা কিছু মানুষ প্রত্যাশা করেছে বা পরিবর্তনের ফলে যেই সুফলটা মানুষ দেখতে চেয়েছে, সেই সুফলের পথে তো আমরা যাচ্ছি না। আমরা এমন সব কথা বলি, এমন সব কাজ করি, তাতে মনে হয় যে আমরা দেশটা থেকে রাজনীতিকে বিদায় করে দিতে চাই।
আমরা বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বাম দল, ছোট দল যত কিছু আছে সব কিছুকে মুছে ফেলে দিয়ে আমি একেবারে পরিষ্কার একটা স্লেটে নতুন করে আমার মতো বাংলাদেশ লিখতে চাই। নতুন করে বাংলাদেশ লিখতে চাইবেন, সেটা শুধু আপনার মতো কেন হবে, আমার মতো হতে হবে, উনার মতো হতে হবে, 18 কোটি মানুষের মতো হতে হবে। তো আমরা যাদের হুঙ্কার শুনি এবং আন্দোলনে জিতেছি বলে আমি যা খুশি করব, আমার ইচ্ছে অনুযায়ী সব কিছু চলবে, বিএনপি বা আরও অনেক রাজনৈতিক দল তাদের জনসমর্থন কতখানি সেটা আমরা বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে দেখেছি এবং ভালো নির্বাচনে দেখেছি। তো এত বড় জনগোষ্ঠীকে আপনি নাই করে দিতে চান, তাদের কথা শুনতে চান না, তাদের পরামর্শ নিতে চান না, তাহলে আপনার উদ্দেশ্য কি? আপনার উদ্দেশ্য হচ্ছে যে সকল রাজনীতি বাদ দিয়ে 1/11 সরকারের মতো সংস্কারের নামে আমি এমন কিছু করতে চাই যেটি বাস্তবসম্মত না, জনগণের কাছে গ্রহণযোগ্য না, এবং সেটি করতে না পেরে আমি একসময় পালিয়ে যাব, দেশটাকে একটা বিশৃঙ্খল অবস্থায় রেখে যাব। সেরকম দিকে যাতে না যাই আমরা, সেজন্যই গণতন্ত্রের কথা বলা, নির্বাচনের কথা বলা, জনমতের কথা বলা এবং সব কিছু সবার সম্মতি বা ঐক্যমতের ভিত্তিতে করা, এটাই হচ্ছে। একজন ফোনে আছেন, ফোনটা নিয়ে নিশ্চয়ই। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি আপনার নামটি বলে প্রশ্ন করুন। হ্যাঁ, আমি পিন্টু দুয়ারি, পটুয়াখালী থেকে বলছি। জি, আমার প্রশ্নটা হচ্ছে দুইজন অতিথির কাছে। আমাদের বরিশালের ভাষায় একটা কথা আছে, ঈদের আনবে সুস্থে খায়, জুড়াইলে গিয়ে স্বাদ পায়, বুঝছেন? এখন আজকের বিষয়টা হচ্ছে নির্বাচনের তারা, ঠিক আছে? তো আজকে আমার প্রথম প্রশ্ন যে নির্বাচনের জন্য সব দলের জন্য উপযোগী লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়েছে কিনা, ঠিক আছে? এটা হচ্ছে আমার একটা প্রশ্ন। আর দেশের যে, এটা হলো প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, দ্বিতীয় আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অর্থনীতির যে অবস্থা দেশে, তাতে এখন নির্বাচন দেওয়া সম্ভব কিনা, এটা হচ্ছে আমার প্রশ্ন। ধন্যবাদ। আপনার প্রশ্ন বুঝতে পেরেছেন। নিশ্চয়ই ব্যারিস্টার রুমিন ফারহানা বক্তব্য দেবেন যে আইন শৃঙ্খলা যে এখন যে পরিস্থিতি, তাতে নির্বাচন সম্ভব কিনা এবং সব দলের জন্য কি লেভেল প্লেইং ফিল্ড হয়েছে। দেখুন, সব দল বলতে উনি কি বুঝিয়েছেন আমি জানি না, তবে সব দল বলতে আমি ধরে নিচ্ছি উনি এখানে আওয়ামী লীগের কথাও নিয়ে এসছেন। কারণ এখন আওয়ামী লীগ বাদ দিয়ে অন্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা কিন্তু স্বচ্ছন্দেই রাজনীতি করতে পারছে। সো আওয়ামী লীগ নেক্সট নির্বাচনে আসবে কিনা, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা, এই সিদ্ধান্ত প্রথমত আওয়ামী লীগকে নিতে হবে এবং দ্বিতীয়ত দেশের মানুষ আওয়ামী লীগকে নির্বাচনে চায় কিনা দেখতে, সেটাও একটা প্রশ্ন। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন দেশের মানুষ চায় কি চায় না, সেটা আসলে আমরা কিভাবে জানবো? আমাদের 142 অনুচ্ছেদে গণভোটের একটা কথা ছিল, সেটা তো আমরা উঠিয়ে দিয়েছি। রেফারেন্ডামের এখন আর কোনো প্রভিশন সংবিধানে আমরা রাখিনি, কিন্তু তারপরেও আমার মনে হয় যে সরকার চাইলে এরকম একটি রেফারেন্ডামের আয়োজন করতেই পারে যে মানুষ চায় কিনা যে আওয়ামী লীগ নির্বাচনে আসবে। আর একটা কথা ভুলে গেলে চলবে না, আওয়ামী লীগ কিন্তু দুটো দল, বিএনপি এবং আওয়ামী লীগ, তাদের ফিক্সড কিছু ভোট আছে। পৃথিবী যদি উল্টেও যায়, এই ভোট কিন্তু সরবে না। আওয়ামী লীগ যত দুষ্কর্মই করুক না কেন, কিছু মানুষ, সাম পার্সেন্টেজ অফ পিপল আওয়ামী লীগকেই ভোট দেবে, তারা আওয়ামী লীগকেই ভোট দেবে যাই হোক না কেন। সো এদের ভোটটা কি আপনি নেগেট করবেন? এদেরকে কি আপনি বঙ্গোপসাগরে ফেলে দিতে পারবেন? তা তো না, এরা তো বাংলাদেশের নাগরিক। সো তাদেরও ভোটের অধিকার আছে। সেই দিক বিবেচনা করলে সকল মতের, সকল পথের এবং যারা বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে যারা নিবন্ধিত আছে, তাদের প্রত্যেকেরই আসলে নির্বাচন করবার অধিকার আছে। লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা, একটা দল মাত্র গণহত্যা করে দেশ থেকে পালিয়েছে, মানে লিটারালি পালিয়েছে, প্রধানমন্ত্রী পালিয়েছে থেকে শুরু করে মসজিদের খতিব পর্যন্ত পালিয়ে গেছে। সো এইরকম একটি দল নির্বাচনে আসলে নির্বাচনের মাঠের পরিস্থিতি যাতে স্টেবল থাকে, মাঠে যাতে কোনো রকম রক্তপাত বা হানাহানি না হয়, সেগুলো এনশিওর করবার দায়িত্ব তো সেই সময় যারা সরকারে থাকবে তাদের, এবং প্রশাসন এবং পুলিশকে হয়তো এক্সট্রা সতর্কতা নিতে হবে, এক্সট্রা প্রিকশন নিতে হবে। আমরা তো 15 বছর দেখেছি ভাই, এর মধ্যে 18 সালে তো বিএনপি নির্বাচনে গেছে, সেই নির্বাচনে কিভাবে বিএনপির নেতাকর্মীকে গুলি করা হয়েছে, পেটানো হয়েছে, মামলা দেয়া হয়েছে, এলাকা ছাড়া করা হয়েছে, মানে হেন কোনো কায়দা নাই যেটাতে টর্চার করা হয়নি। আমি কিন্তু সেটা রিপিটেশন চাই না। একজন রাজনৈতিক ক্ষুদ্র কর্মী এবং বাংলাদেশের নাগরিক এবং একজন আইনজীবী হিসেবে এই জঘন্য ঘটনার আরেকটা পুনরাবৃত্তি হোক, সেটা যার উপরেই হোক, সেটা আমি চাই না। সো আমরা আশা করব যে এই ব্যাপারগুলো প্রশাসন শক্ত হাতে হ্যান্ডেল করবে। যদি আওয়ামী লীগ নির্বাচনে আসে, তারাও যাতে সমান সুযোগ পায়,
প্রচারণা করে। দিন শেষে তো ভাই ভোটটা মানুষ দেবে, মানুষের কাছে যদি তাদের গ্রহণযোগ্যতা না থাকে তাহলে তারা নির্বাচনে আসলেও আসলে কিছু যায় আচ্ছা, আসে না। নাজমুল হাসান সাহেব আমাকে যে প্রশ্নের উত্তরটি দেননি, আমি একটু আপনার কাছে আপনার কোর্টে বলটা দিয়ে দিয়েছিলেন যে এই যে নির্বাচন নিয়ে বিএনপি তারা দিচ্ছে এবং নানা ধরনের আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছে, বিএনপি কি কাউকে ভয় পাচ্ছে, কোনো কিছু আশঙ্কা করছে, নাকি কাউকে ভয় দেখাতে চাচ্ছে? যখন বিএনপি নির্বাচনে পরাজিত হয় তখন দেখা যায়, মানে সুষ্ঠু নির্বাচনে মিনিমাম 32 to 34% ভোট বিএনপির আছে। আর গত 15 বছরের দুঃশাসন যদি আপনি এর সঙ্গে যুক্ত করেন, আওয়ামী দুঃশাসন, বিএনপির ভোট চোখ বন্ধ করে 40%-এর আরও অনেক উপরে। সো কোনো কারণ নাই বিএনপির ভয় পাওয়ার। এবং এটা প্রমাণিত সত্য যে রাজনৈতিক দলগুলোর মূল শক্তি কিন্তু মানুষ। যতক্ষণ পর্যন্ত মানুষের সমর্থন আপনার সাথে আছে ততক্ষণ পর্যন্ত ভয়ের কিছু নাই। বিএনপি তো শুরু থেকেই যৌক্তিক সময় দেওয়ার জন্য প্রস্তুত ছিল, কিন্তু সেই যৌক্তিক সময়টাকে যদি আপনি নানান রকম অরাজকতা করে দেশটাকে অস্থিতিশীল করার পেছনে ব্যয় করেন, তাহলে বিএনপি কি ফর আনলিমিটেড পিরিয়ড বসে থাকবে? তা তো নয়। নাজমুল সাহেব, আপনার কাছে যেটা জিজ্ঞেস করব, দর্শক যে দ্বিতীয় প্রশ্নটি করেছিল যে বর্তমানে যে দেশের অর্থনৈতিক অবস্থা এবং আইন শৃঙ্খলা অবস্থা, সেখানে একটি সুষ্ঠু নির্বাচন করা কি সম্ভব? দেখেন, আমরা বাংলাদেশের স্বাভাবিক সময়ের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অর্থনৈতিক অবস্থা যদি চিন্তা করি, মানে বিগত সরকারের সময় আইন শৃঙ্খলা এবং অর্থনৈতিক অবস্থা যা ছিল, তারপরে এই অভ্যুত্থান পরবর্তী যে সংকটের মধ্য দিয়ে আমরা গেছি, তারপরে একটা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছি। এখনকার অর্থনৈতিক অবস্থাটা আগে পরে একই রকম, এটা হঠাৎ করে উন্নতি হবে না। এবং যেসব কারণে অর্থনৈতিক সংকট তৈরি হয়েছিল, আমি বৈশ্বিক কারণ বাদ দিলাম, বিগত সরকার শুধু বৈশ্বিক কারণ দেখাতো, স্থানীয় বা জাতীয় কারণও আছে, শাসকদের অনেক দায় আছে। সেই জায়গায় এই সরকার ওরকমটা করছে না। আমরা প্রকাশ্যে দেখছি যে অর্থনৈতিক যেই দুরবস্থা, তার জন্য এই সরকার দায়ী না, বা তাদের লোকজন এই কাজ করছে না, হয়তোবা আগের লোকজন করছে, তারা সেরকম ব্যবস্থা নিতে পারছে না, কিন্তু অর্থনৈতিক অবস্থা উন্নতির চেষ্টা তারা একটা করছে। ফলে অর্থনীতির বিষয়টাকে আমি ধরে নিলাম যে এটাই বাস্তবতা, এটাই স্বাভাবিক, কিন্তু এটাতে মানুষের জীবনের পরিবর্তন ঘটছে না। মানুষের যে নাভিশ্বাস জীবনে, জিনিসপত্রের দাম থেকে শুরু করে সব কিছু, এইটার হঠাৎ উন্নতি হবে না, ধারাবাহিকভাবে হতে থাকবে, ধীরে ধীরে হবে হয়তো, সেটা আমরা আশা করছি। এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি মাঝখানে যে সময়টা গেছে, অভ্যুত্থান পূর্ববর্তী এবং পরবর্তী, সেটি তো অন্য বাস্তবতা ছিল। তারপর সরকার আস্তে আস্তে স্বাভাবিক করার চেষ্টা করছে। এই মুহূর্তে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটাও সন্তোষজনক তো মোটেও না। এই যে অস্ত্র, অভ্যুত্থানের পরবর্তী যে সারা দেশে থানা লুট হয়েছে, অস্ত্র আপনার গুলো গেছে কোথায়, উদ্ধার কতখানি হয়েছে, অনেক হয় নাই। বা অবৈধ অস্ত্র যাদের কাছে ছিল, বা বৈধভাবে অস্ত্র নিয়ে যারা অবৈধ কাজ করতো, তাদের অস্ত্র ফিরে চাওয়া হয়েছিল, কজনই বা দিয়েছে। তার মানে অস্ত্র নিয়ে অপরাধ করার বাস্তবতাটা এখনো রয়ে গেছে, সেইভাবে অস্ত্র উদ্ধার হয় নাই। অনেক অপরাধী সেইভাবে ধরা পড়ে নাই। এখন রাজনৈতিক অপরাধী যারা, রাজনৈতিক অপরাধ যারা করেছেন, দুর্নীতি, দুঃশাসন, অনিয়ম ইত্যাদির কারণে, তাদের হাতে গোনা কয়েকজনকে আমরা দেখলাম ধরা পড়তে, তারা বিচারের প্রক্রিয়ার মধ্য দিয়ে আছেন। তারপরও আমি বলি, এরা যে অপরাধী, এটা বাংলাদেশের মানুষ না, একটা গরু, ছাগল, পিঁপড়াও জানে। কিন্তু তাদের বিরুদ্ধে কি মামলা করছি আমরা? যিনি কোটি কোটি টাকার দুর্নীতি করেছেন, দুঃশাসন করেছেন, অনিয়ম করেছেন, বেআইনি কাজ করেছেন, অসাংবিধানিক কাজ করেছেন, মানুষের অধিকার কেড়ে নিয়েছেন, রাজনীতি, গণতন্ত্র, শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা সব কিছু ধ্বংস করেছেন, মানে রাষ্ট্রীয় অপরাধ করেছেন, তার বিরুদ্ধে আমরা ওই ভুরুঙ্গামারি খুনের মামলা দিচ্ছি, যেটি ন্যায় বিচার যদি হয়, সঠিক তদন্ত হয়, তাহলে মামলা টিকবে না। এটা আমার কথা না, আমার সাথে আইনজীবী আছেন, অনেক বড় বড় আইনজীবীরা বলছেন। ব্যারিস্টার সারা হোসেনের কথা সবাই শুনেছেন, যেসব মামলা রাজনীতিবিদদের বিরুদ্ধে দেওয়া হচ্ছে, এইসব মামলা একটাও টিকবে না। সঠিকভাবে যদি, সঠিক পথে যদি আগায়, তাহলে আপনি কি তাদেরকে ছাড় দেওয়ার ব্যবস্থা করছেন, নাকি তার যে আসল অপরাধ, যেসব রাষ্ট্রীয় অপরাধের কথা বললাম, সেসব ব্যাপারে সঠিক তদন্ত করে আপনি যদি বিচার করেন, তাহলে শাস্তিটা অনেক বড় হবে। আর এক একজনের বিরুদ্ধে আপনি শত শত মামলা দিচ্ছেন, যেটা শিকার বিএনপি হয়েছিল গত 16 বছর, এক একজনের বিরুদ্ধে শত 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 মামলা। গতকাল আইন উপদেষ্টা বলেছেন যে এই ঢালাও মামলা নিয়ে সরকারি বিব্রত। সরকার বিব্রত, সরকার কি ঢালাও মামলা থামাতে পারছে না? সরকার বলে মামলা তো আমরা করি নাই, যারা করছে এরা কারা, তাদেরকে কি সরকার থামাতে পারে না? পুলিশের কাছে গেলে বা আদালতে গেলে যাচ্ছে তাই অভিযোগে একটা মামলা দিলে তারা নিয়ে নেবে, তারাও ভয়ে থাকে, হত ভয়ে আছে। বিগত সরকারের সময় আদালত বা থানাগুলোতে আমরা যাচ্ছে তাই মামলা নিতে দেখতাম সরকারের ভয়ে, বা ওই লোকগুলি সরকারের পক্ষ হয়ে কাজ করত। এখন যারা আদালতে বা থানায় মামলা নিচ্ছেন, তারা কাদের ভয়ে নিচ্ছেন? আমি তো এটা বুঝতে পারি, যারা আন্দোলন
ভয় দেখান, কথায় কথায় রাস্তায় নামেন, হুমকি দেন, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ সকল রাজনৈতিক দলকে ফু দিয়ে উড়িয়ে দিতে চান, তাদের ভয়ে মামলা নিচ্ছে। তারা জানে যে এই মামলার যে ভিত্তি এটা টিকবে না যদি সঠিক বিচার হয়। এখন ভিত্তি সঠিক না, সেটাতে যদি আপনি কাউকে শাস্তি দেন তাহলে বলতে হবে সেটা আপনি আওয়ামী লীগ আমলের বিচার ব্যবস্থায় ফিরে গেছেন, ওইভাবে আপনি শাস্তি দিতে যাচ্ছেন। ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতি, অর্থনীতি দুটো মিলে যদি বলি, এর চেয়ে বেহেস্ত আমরা চাইতো, এর চেয়ে ভালো অবস্থা চাইতো, সেই চাওয়াটা আমাকে গণতান্ত্রিকভাবে নির্বাচিত জনগণের পছন্দের সরকারের কাছ থেকে চাইতে হবে। এই সরকারের অনেক সীমাবদ্ধতা আছে, অভিজ্ঞতা থেকে শুরু করে অনেক কিছু, ফলে এখন সেই অবস্থা আসবে না। কিন্তু আমার বাংলাদেশ বেহেস্ত না হওয়া পর্যন্ত আমি নির্বাচন দেব না। বেহেস্ত কখনো হবে না, নির্বাচনও কখনো হবে না। ব্যাপারটা কিরকম? জি, আবার আসবো আপনার কাছে। আমরা বিরতিতে যাব, তার আগে একজন দর্শক আছে, তার ফোনটা নিয়ে নিই। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আমার নাম মোহাম্মদ মশিউর রহমান, যশোর চাকরা থেকে বলছি। হেসারি, আপনার টেলিভিশন সাউন্ডটা কমিয়ে তারপর প্রশ্নটি করুন। সদস্য। আমার প্রশ্ন আমাদের নেত্রী এখন রুমি ফরোয়ার, যিনি মঞ্চে উপস্থিত আছেন, তার কাছে। জি জি, আপনি বলতে থাকেন, টেলিভিশন শোনার দরকার নেই, আপনি বলতে থাকেন। আমি কিছুদিন ধরে লক্ষ্য করছি যে আমাদের বিএনপির যারা নেত্রী পর্যায়ে আছে তারা মনে হয় কোনো কিছু ভয় পাচ্ছে। আচ্ছা, বিএনপির নেতা কর্মীদের 60 লক্ষের উপরে মামলা, আর 1 লক্ষের উপরে, কমপক্ষে 1 লক্ষের উপরে নেতা কর্মী জেলে ছিল। এখন যেহেতু শেখ হাসিনা পলিয়ে গেছে, এখন আমাদের আর কোনো কিছু ভয় নেই। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনার কাছে যাব। একটু বর্তমান পরিস্থিতি নিয়ে একটু আলোচনা করতে চাই। গত কয়েকদিন ধরে নতুন 2 উপদেষ্টা নিয়োগ নিয়ে ব্যাপক বিতর্ক হচ্ছে। সেই সঙ্গে কেন যেন মনে হচ্ছে শিক্ষার্থী এবং সরকারের মধ্যে একটা বিরোধ প্রকাশ্যে চলে এসছে। এই পুরো পরিস্থিতি আপনি কিভাবে দেখছেন? আমার বিষয়টি, আমার কাছে যেটা মনে হচ্ছে, 3 মাস আগে এক ধরনের অটুট ঐক্য সকলের মধ্যেই ছিল। প্রত্যেকটি রাজনৈতিক, একটু থামাই, একজন দর্শক আছে, ফোনটা নিয়ে তারপর আসছে। হ্যালো হ্যালো, হ্যাঁ, আমি ঠাকুরগাঁ থেকে হারাদম বলছি। জি, আমার আজকের অতিথিদের কাছে 2টা প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে, বর্তমানে দেখা যাচ্ছে নির্বাচন নিয়ে একটা ডিলে করতেছে বর্তমান সরকার। ডিলের পিছনে আবার দেখা যাচ্ছে যে প্রতিদিন এই 5 আগস্টের পরে প্রতিদিন বাংলাদেশে কোনো না কোনো জায়গায় হয় আন্দোলন, মারামারি, গ্যাঞ্জাম, অধিকার নিয়ে নানা বিষয় নিয়ে একটা গ্যাঞ্জাম বা একটা মানে উচ্ছৃঙ্খল অবস্থার মধ্যে দেশ চলতেছে। আসলে এই নির্বাচনটাকে ডিলে করার কারণে এটা কি আমাদের বর্তমান সরকারের কোনো ইন্ধন আছে যে এইদিকে দেশকে ব্যস্ত রাখে, নির্বাচন নিয়ে যেন কেউ কথা না বলতে পারে? এই জন্য এই কিছুর মধ্যে সরকারের কি ইন্ধন আছে? আরেকটা বিষয়, আমার বিগত সরকার, বিগত প্রধানমন্ত্রী যে স্বৈর শাসক শেখ হাসিনা ছিল, সে একসময় একটা কথা বলে গেছিল যে সে নাকি বলছিল সেন্ট মার্টিন তার কাছে নাকি আমেরিকা চাইছিল, এবং সেন্ট মার্টিন দিতে পারলে সে নাকি অনেক টাইম, লং টাইম বাংলাদেশে আরো থাকবে। কিন্তু এই সরকার, এই বর্তমান সরকার আসে দেখা যায় সেন্ট মার্টিন নিয়ে একটা তাল বাহানা চলছে। সেন্ট মার্টিনে রাত্রি যাপন করতে দেবে না, যাইতে দিবে না, নির্দিষ্ট সময় বেঁধে দিচ্ছে। আসলে এখানেও কি কোনো উদ্দেশ্য আছে? জি, ধন্যবাদ। আপনার প্রশ্ন দুটি বুঝতে পেরেছি, নিশ্চয়ই আমরা এটা উত্তর খোঁজার চেষ্টা করব। রুমিন ফারহানা, বর্তমান পরিস্থিতি নিয়ে বলছিলেন। জি, বর্তমান পরিস্থিতি নিয়ে বলছিলাম। দর্শকের একটা কথার সাথে আমি সম্পূর্ণ একমত। প্রতিদিন বাংলাদেশে একটা আন্দোলন অবস্থা তৈরি করা হচ্ছে। এই 90 দিন যদি আপনি একদম হিসাব করে 1 থেকে 90 পর্যন্ত দেখেন, আপনি দেখবেন প্রতিটা দিন কিছু না কিছু কোথাও না কোথাও ঘটছে। উশৃঙ্খল, বিশৃঙ্খল অবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, একেবারে প্রতিটা ক্ষেত্রে। এটা ইচ্ছাকৃত কিনা, এই প্রশ্নটি দর্শক করেছে। দেখুন, ষড়যন্ত্র তত্ত্বে গেলে এটা বিশ্বাস করাই যেতে পারে যে যেহেতু অন্যান্য অনেক দিকে মানুষের মনোযোগ প্রতিদিনই ডাইভার্ট হয়ে যাচ্ছে, সে কারণে আসল বা মূল ফোকাস যেখানে থাকার কথা সেখানে থাকছে না। এবং মূল ফোকাসটা যেটা নাজমুল ভাইও বললেন যে মানুষ কি চায়, আমি দাবি করছি মানুষ এটা চায়, আপনি দাবি করছেন মানুষ ওটা চায়, নাজমুল আশরাফ ভাই দাবি করছেন মানুষ অন্য তৃতীয় কিছু চায়। মানুষ কোনটা চায় এটা আসলে আমাদের জানার পদ্ধতি তো আসলে আন্তর্জাতিকভাবে একটাই স্বীকৃত পদ্ধতি, সেটা হচ্ছে
ভোটের মাধ্যমে। ভোটের মাধ্যমে মানুষ তার জনপ্রতিনিধি নির্বাচন করবে এবং সেই জনপ্রতিনিধি মানুষের সুরে কথা বলবে, মানুষ যা চায় সেভাবে কথা বলবে। এখানে আমি আসলে একটা বিষয় বলতে চাই যে এই যে প্রতিদিন নানান রকম বিশৃঙ্খলা আমরা লক্ষ্য করছি, এটা যদি আমরা ধরেও নেই যে এখানে সরকারের কোনো রকম কোনো ইন্ধন নেই, কিন্তু এটা তো সত্য যে সরকার পরিস্থিতি সামলাতে পারছে না, এটা তো সত্য যে সরকার জনজীবনে স্বস্তি আনতে পারছে না, এটা তো সত্য যে সরকার মানুষকে আশ্বস্ত করতে পারছে না, এবং যেখানেই যাচ্ছে আমি দেখতে পাচ্ছি প্রত্যেকেই যেন নিজেকে এখন মনে করছে সেই বাংলাদেশের রাজা। এবং রাজা এইটা প্রমাণ করতে গিয়ে রাস্তা বন্ধ করা, ঘন্টার পর ঘন্টা রাস্তা বন্ধ করে বসে থাকা, সচিবালয়ে ঘেরাও করা, যমুনার সামনে গিয়ে ডেমনস্ট্রেশন করা, এগুলো তো এভরিডে হচ্ছে। এতে কি হচ্ছে, আমাদের মানে স্বাভাবিক দৈনন্দিন যে কার্যক্রম সেটা বাধাগ্রস্ত হচ্ছে এবং সরকার এটা সামলাতে পারছে না। এই জায়গাটাতে একটা পলিটিক্যাল গভর্নমেন্টের সাথে একটা নন পলিটিক্যাল গভর্নমেন্টের দুস্তর ব্যবধান। একটা পলিটিক্যাল গভর্নমেন্ট যেভাবে জিনিস হ্যান্ডেল করে এবং করে অভ্যস্ত, সেভাবে কিন্তু একটা নন পলিটিক্যাল গভর্নমেন্ট করবে না। একটু লক্ষ্য করেন, সেন্ট মার্টিন নিয়ে মানুষের মধ্যে অলরেডি কিন্তু জিজ্ঞাসা আসছে। কেন আসছে? বিকজ আমাদের এক্স প্রাইম মিনিস্টার যিনি ছিলেন, ফর্মার প্রাইম মিনিস্টার, তিনি বলে গেছেন সেন্ট মার্টিন চাচ্ছে আমেরিকা দিয়ে দিলেই আমি ক্ষমতায় থাকতে পারি। মানুষের মাথায় কিন্তু সেন্ট মার্টিন আছে। সেন্ট মার্টিনের ব্যাপারে একটা কমিটি হয়েছিল জলবায়ুর ব্যাপারে, সেখানে মহিউদ্দিন আহমেদ, লেখক মহিউদ্দিন আহমেদ, তিনিও ওটার পার্ট ছিলেন। আজকে প্রথম আলোতে একটা কলাম লিখেছেন, সেখানে তিনি বলেছেন যে এই ব্যাপারে বহু বছর আগেই সিদ্ধান্ত হয়েছিল যে সেখানে পর্যটন কমাতে হবে, যত্রতত্র মানুষের যাওয়া আসা লিমিটেড করতে হবে। এবং যেহেতু আমাদের রেজন আপা এখন উপদেষ্টা হিসেবে আছেন এবং তিনি জলবায়ু নিয়ে, আবহাওয়া নিয়ে, অনেক পরিবেশ নিয়ে অনেক বেশি কাজ করেন, তিনি পরিবেশের একজন মানে কণ্ঠ হিসেবেই তিনি অনেক বেশি পরিচিত, এই কারণেই সম্ভবত এটা ওনাদের সিদ্ধান্ত যে সেন্ট মার্টিনে এই মুহূর্তে প্রবাল রক্ষা করতে হলে এবং সেখানকার যেই জীববৈচিত্র্য রক্ষা করতে হলে পর্যটন থামাতে হবে। সে কারণেই একটা পলিটিক্যাল গভর্নমেন্ট কিন্তু ড্রাস্টিক এর সিদ্ধান্ত নিত না, ধীরে 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 করতো। তাহলে কি হতো, মানুষের মধ্যে এখন যে প্রশ্নগুলো আসছে, আমি তো দেখেছি সেন্ট মার্টিনে লোকাল পিপল যারা আছেন তারাও বলছে যে এখানে তো আমরা থাকতে পারছি না, দোকানপাট চলছে না, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে, হাসপাতাল ক্লিনিক সব বন্ধ, আমরা কিভাবে থাকবো? সো এই যে মানুষের মধ্যে একটা নতুন উদ্বেগ, এই উদ্বেগের কোনো দরকার ছিল না। আমেরিকা এসে সেন্ট মার্টিন দখল করছে না ভাই, এটার কোনো দরকার ছিল না। কিন্তু এই উদ্বেগটাকে আপনি প্রশমনও করতে পারছেন না, ডিলও করতে পারছে না। এখানে একটা পলিটিক্যাল গভর্নমেন্টের সাথে একটা নন পলিটিক্যাল গভর্নমেন্টের ডিফারেন্স। নাজমুল্লাহ সাহেব, আপনার কাছে যে প্রশ্নটি করবো সেটি হচ্ছে, দর্শক ওই প্রশ্নটি অনেকটা ইঙ্গিত দিয়েছেন যে এত কিছু হচ্ছে সেটা কি নির্বাচনকে ডিলে করার দেওয়ার জন্য কিনা, এবং এর আগে আমি যে প্রশ্নটি করেছিলাম যে বিএনপি কি এই ধরনের কোনো ভয় বা আশঙ্কা করছে কিনা। দেখেন, ইতিহাসে পুনরাবৃত্তি হয়, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। 1-11 বেশি দিন আগের কথা না, 1-11 সরকারও কিন্তু সংস্কার 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 বলতো, এই সরকার সংস্কার সংস্কার বলছে। 1-11 সরকারও একটা বড় রাজনৈতিক ঘটনার প্রেক্ষিতে এসেছিল, এরা এর চেয়ে অনেক বড় রাজনৈতিক অভ্যুত্থানের মাধ্যমে এসেছে। ওই সরকারের পেছনেও মূল শক্তি ছিল সেনাবাহিনী, এই সরকারের বিপক্ষে মূল শক্তি সেনাবাহিনী। ওই সরকারের এসে প্রচলিত রাজনীতিকে একেবারে বিনাশ করে দিয়ে বিরাজনীতিকরণ প্রক্রিয়া শুরু করেছিল সংস্কারের নামে, এবং সেই বিরাজনীতিকরণ প্রক্রিয়ায় শীর্ষ 2 নেত্রী, শীর্ষ 2 দল থেকে শুরু করে এই প্রচলিত রাজনৈতিক যে ব্যবস্থা এবং যেটি রাষ্ট্রীয়ভাবে কায়েম ছিল বহু বছর, এটাকে বাদ দিতে চেয়েছিল। আপনার অসুখ হয়েছে, অসুখ দূর করতে হবে, মাথা ব্যথা হয়েছে, মাথা ব্যথা দূর করতে হবে, কেটে ফেলা না। তো ওরা কেটে ফেলতে চেয়েছিল, কেটে ফেলা সম্ভব না। বিএনপি আওয়ামী লীগের মতো দলের যেই শক্তি, যত দুরবস্থাই হোক, হাতি শুয়ে পড়লেও ছাগলের চেয়ে উঁচু হয়, এটা আমরা জানি। আওয়ামী লীগের চরম দুরবস্থা এখন। আপনি একটা নির্বাচন দেন তো, দেখেন কত শতাংশ মানুষ আওয়ামী লীগের পক্ষে ভোট দেয়। ঠিক একইভাবে তখন বিএনপি অব্যবহিত পূর্বের সরকার ছিল, বিএনপিকে তারা শূন্য করতে চেয়েছিল, কিন্তু বিএনপি তো শূন্য হয় নাই। গত 16 বছর যাদেরকে সবচেয়ে বেশি নির্যাতন করা হয়েছে রাজনৈতিক থেকে শুরু করে সবভাবে, সেটি মূল শিকার ছিল বিএনপি। তো বিএনপি কি শেষ হয়ে গেছে? হয় নাই তো। তো আমি বলছি যে যাদের জনভিত্তি আছে, জনসমর্থন আছে, দীর্ঘদিন রাজনীতি করে প্রতিষ্ঠিত হয়েছে জনগণের সমর্থনে, সরকারে বা বিরোধী দলে ছিল, সেগুলোকে আপনি নাই করে দিতে পারেন না। ফলে বড় বড় রাজনৈতিক দলকে নাই করে দিয়ে নতুন রাজনৈতিক শক্তির আপনি উত্থান ঘটাবেন, এটা অবাস্তব, এটা বাংলাদেশে হবে না, বারবার প্রমাণিত হয়েছে। বিএনপি আওয়ামী লীগের মতো বড় দল থেকে বের হয়ে গিয়ে অনেক বড় বড় নেতা, ডক্টর কামাল হোসেন, প্রফেসর বদরুদ্দোজা চৌধুরী, বঙ্গবীর কাদের সিদ্দিকী, এরকম বহু মানুষ তৃতীয় ধারার রাজনীতি করতে চেয়েছেন, পারেন নাই, ব্যর্থ হয়েছেন। তার মানে এই দুটো দলের কি যেই বাস্তবতা, এটা আমাকে স্বীকার করতে হবে, আপনার পছন্দ হোক আর না হোক। গণতন্ত্রের সবচেয়ে খারাপ দিক কি? বেশিরভাগ মানুষ যা চায় তাই হয়। বেশিরভাগ মানুষ যদি একটা চোররে ভোট দেয় সেই এমপি হয়।
তো এখন আমি গণতন্ত্র যদি মানি আমাকে ওটা মানতে হবে। বিএনপি আওয়ামী লীগ আপনার দৃষ্টিতে খারাপ, বেশিরভাগ মানুষ যদি তাদেরকে চায় আপনি কি করবেন? তাহলে আপনাকে গণতন্ত্রে যেতে হবে। আপনার যদি ভয় হয় যে গণতন্ত্রে যদি যাই, নির্বাচন যদি দেই, তাহলে তো এইসব দলই আবার জনগণ বেছে নেবে। তাহলে আমরা যে নতুন ধারা রাজনীতি, নতুন স্বপ্ন, নতুন বাংলাদেশ, নতুন সব কিছু করতে চাচ্ছি সেটা আমরা করতে পারবো না। সেই কারণে আপনি নির্বাচন করতে চান না, এটা ধরনের তো কারণ আছে। আর যেটা আমরা দুজনেই বললাম যে জনগণ কি চায় তার প্রমাণ হচ্ছে আপনি নির্বাচন দেন। আর যদি জাতীয় নির্বাচন না দেন, একটা গণভোট দেন, তাতেও আপনি জনমতটা বুঝতে পারবেন। সে অনুযায়ী কাজটা আপনি করেন, সেটা আপনি করছেন না। আরেকটা বিষয় আপনি বলছিলেন যে বিএনপি ভয় পায় কিনা। ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে। সেই ভয় মানে কি বিএনপিকে নিঃশেষ করে ফেলবে? ভাই, আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদী সরকার বিএনপিকে নিঃশেষ করতে পারে নাই। আর এই সরকার তো একটা অরাজনৈতিক নিরীহ সরকার, সবার সমর্থনে তারা এসেছে, টিকে আছে এবং কাজ করছে। সবাই চায় তারা সফল হোক। বিএনপিও বলছে যে এই সরকার ব্যর্থ হতে পারবে না, ব্যর্থ হতে দেওয়া যাবে না। কারণ এই অভ্যুত্থান পরবর্তী যেই আকাঙ্ক্ষা মানুষের মধ্যে জন্মেছে, আমরা ভালো রাজনীতি চাই, ভালো গণতন্ত্র চাই, সেটা পূরণ করার একটা বড় ধাপ তারা পার করবেন। সেই জায়গায় তারা সফল হোক। কিন্তু এর অর্থ এই না যে আপনি রাজনৈতিক প্রবাহের বিপরীতে গিয়ে বিরাজনীতিকরণের প্রবাহে যাবেন। এবং আবারও বলছি, যাদের কথায় দুদিন আগেও সরকার উঠতো, বসতো, শুইতো, খাইতো, সেটা সরকার এখন করছে না। আমি সরকারকে ধন্যবাদ জানাই, কারণ মাঠে নেমে হুঙ্কার দিলে আপনি সব কিছু করবেন, সংবিধান ফেলে দেবেন, রাষ্ট্রপতি ফেলে দেবেন, অমুক দলকে নিষিদ্ধ করে ফেলবেন, এটা করবেন না, সেটা করবেন না। এটা তো মাস্তানি, এটা হচ্ছে উন্মাদতন্ত্র। এখন উন্মাদনা দিয়ে আন্দোলনে সফল হওয়া যায়, সরকার ফেলে দেওয়া যায়। উন্মাদনা দিয়ে দেশ স্থিতিশীল রাখা যায় না, দেশ চালানো যায় না, মানুষের স্বার্থ রক্ষা করা যায় না। সেই উন্মাদনা কিছুটা কমেছে আমরা দেখছি। সরকার সেই জায়গায় তাদের কথায় উঠেও না, বসেও না। এবং এই যে সরকার একটা কঠিন, বাস্তবসম্মত, দায়িত্বশীল জায়গায় এসেছে, তাদের যাচ্ছে তাই কথা মেনে নিচ্ছে না, এই জায়গায় বিএনপির একটা ভূমিকা আছে। বিএনপি চুপচাপ ছিল, কারো বিরোধিতা করে নাই, সমর্থনই দিয়ে গেছে, ভালো কিছু করতে চেয়েছে, বলেছে, চুপচাপ ছিল। হাতি ঘুমিয়ে থাকলে মনে হয় তার কোনো শক্তি নাই, দাঁড়ালে তখন বোঝা যায়। তো বিএনপি তো দাঁড়ায় না এখনও। এখন যারা কথায় কথায় বিএনপিকে হুমকি দেয়, বিএনপিকে নাই করে ফেলতে চায়, তাদের কথাবার্তা শুনে মনে হয় যে বিএনপি কিছু না, আওয়ামী লীগ তো গেছেই, বিএনপিও কিছু না, একই পথে যাবে, আমরাই সব কিছু। তারা তো নির্বাচনে আসতে ভয় পায়, কারণ তারা জানে যে নির্বাচন দিলে পরে তাদের শক্তি কতখানি সেটা মানুষ বুঝবে। ফলে এই যে বাস্তবতাটা তৈরি হচ্ছে, এটা আরও দ্রুত এগিয়ে নেওয়া দরকার ঐক্যমতের ভিত্তিতে। যত বেশি রাজনৈতিক দলের সহায়তা, সহযোগিতা এবং পরামর্শ নিয়ে সরকার কাজ করবে, সরকার তত বেশি জনগণের। আমরা আরেকটা ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনাকে যে জানতে চাইবো, এই যে আজকেও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা আন্দোলনে যুক্ত ছিল তারা একটা প্রেস কনফারেন্স করেছে এবং তাদের পক্ষ থেকে দুজন উপদেষ্টা তারা দাবি করেছে। আমরা দেখতে পাচ্ছি রংপুরের বিভাগ থেকেও দুজন উপদেষ্টা দাবি করা হয়েছে এবং এই যে আন্দোলনের ঘোষণা দেওয়া হয়েছে, এই সবই উপদেষ্টা হতে চাচ্ছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আমি আজকে দেখছিলাম ফেসবুকে হিরো আলমও বলছেন যে তিনি, তার কাছে বেশ ফোন টোন আসছে এবং তিনি উপদেষ্টা হতে চান। আমি আসলে কাউকে নিয়ে হাসতেও চাচ্ছি না, বা আমার কথাটা হচ্ছে যে পুরো বিষয়টাকে আপনারা খেলো করে ফেলছেন। হ্যাঁ, এটা কিন্তু আপনাদের মর্যাদা জন্য এটা খুব ভালো খবর নয়। এবং আমাদের প্রধান উপদেষ্টা যিনি, তিনি শুধু বাংলাদেশে না, তিনি আন্তর্জাতিকভাবে সম্মানিত একজন ব্যক্তি। সুতরাং উনি যদি রাশটা এখনই না টানেন, তাহলে কিন্তু উপদেষ্টা মণ্ডলী যেমন হাস্যরসের বিষয়ে পরিণত হয়েছে, ওনাকেও হাস্যকর বিষয়ে পরিণত হতে খুব মানে সময় হয়তো বা লাগবে। আমি আশঙ্কা করছি, আমি আমার ভয়ের কথাটাই জানাচ্ছি। আরেকটা বিষয়, যেটা গত দুদিন ধরে যেই দুজন উপদেষ্টা নিয়োগ নিয়ে ভীষণ রকম আলোচনা, সেখানে আমি ফারুকী সাহেবের ব্যাপারে একটা কথাই বলতে চাই যে এই সময় কি আসলে সংস্কৃতি মন্ত্রণালয়ে কোনো কিছু নতুন করার, সংস্কার করার সময়? সত্যি তাই মনে করেন? একটা জাতি যেটা 15 বছর ধরে ভোট দিতে পারে নাই, প্রতিনিধি নির্বাচন করতে পারে নাই, বাংলাদেশের নাগরিক হিসেবে তার প্রথম যে অধিকার সেটা প্রয়োগ করতে পারে নাই, সেখানে আপনি সংস্কৃতি মন্ত্রণালয়ের বিতর্কে জন্ম দিচ্ছেন। যে 1 মিনিটে শেষ করছি। এই সব কিছুর কারণ হচ্ছে উন্মাদতন্ত্র। আপনি উন্মাদতন্ত্রকে যত বেশি প্রশ্রয় দেবেন, তত বেশি এই ধরনের ঘটনা ঘটতে থাকবে। এই উন্মাদনা যদি না থামাতে পারে, তাহলে ডক্টর ইউনূসের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন ব্যক্তিত্ব এবং তার উপদেষ্টা পরিষদে যারা আছেন, প্রত্যেকেই স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত এবং খুবই গ্রহণযোগ্য ব্যক্তি, তারা সবাই প্রশ্নের মুখে পড়বেন। এখন একজন উপদেষ্টার কাজকে গিয়ে ছবি নামানো, এটা তো একটা দলের আপনার মাঠ পর্যায়ের কর্মী যদি উত্তেজনা বসে করতো তাহলে সেটা মানতাম। তাহলে আপনি উপদেষ্টা পদগুলো যাদেরকে দিচ্ছেন, তারা সেই পদের মর্যাদা রক্ষা করছে কিনা, এটা দেখার বিষয়। আর উপদেষ্টা কাকে নেবেন না নেবেন, এটা যেমন প্রধান উপদেষ্টার বা উপদেষ্টা মণ্ডলীর এখতিয়ার। একই সাথে একটা তো মানুষের মনোভাব আছে যে এই পতিত সরকারের ধারে কাছে ছিল এরকম লোকজন
কে আমরা দেখতে চাই না, আপনি সেই জায়গাটা কেন বিবেচনা করবেন না? ধন্যবাদ। কার চাপে তাপে পড়ে আপনি এসব কাজ আমাদের সময় একদম শেষ হয়েছে, দুজনকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক নিউজ এক্সট্রা আজকের পর এখানে শেষ করছি, আগামী পর্বে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটি নিউজের সময় থাকবেন।